ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি ক্লাস 12 ফিজিক্সের অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারটি পড়াবো, যেটা আমাদের নিটের স্টুডেন্টদের জন্য বেশ কাজে লাগবে। দেখো, আমরা সকলেই জানি যে কারেন্ট দু রকমের হয়, ডিসি কারেন্ট এবং এসি কারেন্ট। ডিসি আর নাম্বার 2 হলো এসি। ডিসি কারেন্ট হলো সেই কারেন্ট যার ভ্যালু চেঞ্জ হবে না, সেই সঙ্গে সঙ্গে ডাইরেকশনও চেঞ্জ হবে না। কিন্তু এসি কারেন্টের ক্ষেত্রে কারেন্টের ম্যাগনিটিউডটাও ভ্যারি করবে এবং ডাইরেকশনটাও চেঞ্জ হবে। এই যে এসি কারেন্টের ম্যাগনিটিউড এবং ডাইরেকশনের ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনটা কিন্তু হবে পিরিয়ডিক্যালি। যদি দেখো যে কোনো কারেন্ট বা ভোল্টেজের ভ্যারিয়েশন হচ্ছে কিন্তু পিরিয়ডিক্যালি হচ্ছে না, রেগুলার ওয়েতে হচ্ছে না, তাহলে কিন্তু ওটা এসি নয়। ভ্যারিয়েশনটা যদি পিরিয়ডিক হয় তখনই সেটাকে বলবো আমি এসি। আমাদের রিয়েল লাইফে যে আমরা কারেন্ট বা ভোল্টেজ ব্যবহার করি সেটা কখনো এসি কখনো ডিসি। এটা নিয়ে একটা ডিবেট ছিল অনেক, যে আমরা যে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউট করব, কোথাও পাঠাবো, আমাদের এখানে যে বাড়িতে ইলেকট্রিক কারেন্ট আসছে সেটা কোথা থেকে আসছে? কোথায় দূরে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে জেনারেট হচ্ছে এসি ইএমএফ, সেই কারেন্ট 200, 500, 1000 কিলোমিটার ওয়্যার দিয়ে ফ্লো হয়ে আমাদের বাড়িতে আসছে। এই যে ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশনস, এখানে একটা ডিবেট ছিল যে ওটা দিয়ে আমি ডিসি কারেন্ট পাঠাবো না এসি কারেন্ট পাঠাবো। সায়েন্টিস্ট থমাস এডিসন উনি বলেছিলেন যে ডিসিটা পাঠানোই বেটার হবে। আর আরেকজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে জর্জ ওয়েস্টিংহাউস, সে বলল যে এসি পাঠালেই ভালো হবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে না, এটাই ঠিক। আমরা ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন যখন করব, দূরে দূরে যখন কারেন্ট পাঠাবো, 100, 200, 500, 1000 কিলোমিটার দূরে আমি যখন ওয়্যার দিয়ে কারেন্ট পাঠাবো, তখন ওটা দিয়ে ডিসি না পাঠিয়ে এসি পাঠালে বেশি সুবিধা। আমরা পরে বুঝবো যে এসি পাঠালে পাওয়ার লসটা কম হয়। ঠিক একইভাবে এসি কারেন্ট, এসি ভোল্টেজকে ট্রান্সফরমারের সাহায্যে স্টেপ আপ বা স্টেপ ডাউন করা যায়। ধরে নাও 11,000 ভোল্টেজ আসছে তোমার মেন লাইনে, ওটা তো এসি। এবার তোমার তো 11,000-এ যদি বাড়িতে কানেকশন নাও তাহলে তো সবকিছু নষ্ট হয়ে যাবে। বাড়ির যন্ত্রপাতি তো 11,000 ভোল্ট নিতে পারবে না, 220 ভোল্ট, 200 ভোল্ট এরকমের সব যন্ত্র, ইনস্ট্রুমেন্ট। তাহলে আমরা কি করি? ট্রান্সফরমার দিয়ে ওই ভোল্টেজটাকে ডাউন করে নিই। যদি ওটা ডিসি ভোল্টেজ হতো তাহলে ট্রান্সফরমার দিয়ে ডাউন করা যেত না। ডিসি ভোল্টেজকে ট্রান্সফরমার দিয়ে আপ ডাউন করা যায় না, কিন্তু এসি ভোল্টেজকে ট্রান্সফরমার দিয়ে কমানো বা বাড়ানো যায়। এতগুলো অ্যাডভান্টেজ থাকার জন্য আমরা যখন ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন করি, কোথাও ইলেকট্রিক পাঠাই দূরে দূরে, তখন সেই তার দিয়ে এসি পাঠাই, ডিসি পাঠাই না। তাহলে আমাদের বাড়িতে যে কারেন্ট ঢুকছে মেন লাইন থেকে, এটা কিন্তু এসি, বাড়িতে ঢুকছে এসি। ওকে, এখন তাহলে আমরা শুরু করছি আমাদের চ্যাপ্টার অল্টারনেটিং কারেন্ট। শুরুতেই বলেছি আমি যে এসি হলো, এসি কারেন্ট মানে এর ম্যাগনিটিউড চেঞ্জ হবে, সেই সঙ্গে সঙ্গে কারেন্টের ডাইরেকশনটাও চেঞ্জ হবে, কিন্তু এই ভ্যারিয়েশনটা হবে পিরিয়ডিক্যালি। যদি ভ্যারিয়েশনটা পিরিয়ডিক্যালি না হয়
তাহলে সেটাকে এসি বলা যাবে না। এখন আমরা দেখব যে এই এসি আবার দু রকমের। নাম্বার 1, সাইনোসয়েডাল এসি। কিছু কিছু এসি কারেন্ট বা ভোল্টেজের ক্ষেত্রে দেখতে পাবো আমরা যে ওর ভ্যারিয়েশনটা হবে সাইন বা কসের মতো। সাইন বা কসের যেমন গ্রাফিক্যাল ভ্যারিয়েশন হয়, যদি এসি কারেন্ট বা ভোল্টেজের ভ্যারিয়েশন সাইন বা কসের মতো হয় তাহলে সেটা হলো সাইনোসয়েডাল এসি। এরকমের এসি কে আমরা সাইন বা কস দিয়ে এদের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করতে পারবো। আবার কিছু এসি আছে ওরা নন সাইনোসয়েডাল, ওদের ভ্যারিয়েশনটা সাইন বা কস কার্ভের মতো হয় না। এই টাইপের এসি কে আমি কিন্তু সাইন বা কস ফাংশন দিয়ে ইকুয়েশন লিখতে পারবো না। সাইনোসয়েডাল এসি কোথায় জেনারেট হয়? আমরা যে জেনারেটর ব্যবহার করি কারেন্ট তৈরি করার জন্য কোনো অনুষ্ঠানে বা কোনো প্রোগ্রামে, ওখানে কারেন্ট তৈরি হয় কিভাবে? ওটা কিন্তু এসি কারেন্ট তৈরি হয় জেনারেটরে, মনে রাখবে। তোমরা যদি ভেতরে খুলে দেখো তো দেখতে পাবে ওর মধ্যে একটা কয়েল থাকে আর দুপাশে দুটো ম্যাগনেট থাকে। এই কয়েলটাকে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘোরানো হয়, ফলে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হয়, সেজন্য এর মধ্যে কারেন্ট ইনডিউসড হয়। এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারে আছে, সেজন্য ডিটেলস আমি বলবো না। ওখানে তোমরা দেখেছো যেখানে যে ইনডিউসড কারেন্ট বেরোয় তার ইকুয়েশনটা কিন্তু বেরোয় সাইন দিয়ে বা কস দিয়ে। তাহলে এখানে যে এসি জেনারেট হয় সেটা কিন্তু সাইনোসয়েডাল। সাইনোসয়েডাল এসি হলে তার ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করা যাবে সাইন বা কস দিয়ে। তাহলে সাইনোসয়েডাল এসি ভোল্টেজ সবসময় এসি কে আমরা লিখবো, এসি ভোল্টেজ V ইকুয়াল টু লিখবো আমি V নট সাইন ওমেগা টি, অথবা লিখতে পারি আমি সাইনোসয়েডাল এসি ভোল্টেজ V ইকুয়াল টু V নট কস ওমেগা টিও লেখা যায়। সাইন দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, কস দিয়েও রিপ্রেজেন্ট করা যায়। দেখো এই ভোল্টেজটা কিন্তু এসি ভোল্টেজ, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা কিন্তু ভ্যারিয়েবল ভোল্টেজ। আগে বলেছি আমি এসি মানে ভ্যারি করবে। কি করে বুঝছো যে এটা ভ্যারিয়েবল? লুক এট দিস ইকুয়েশনস। যখন টাইমটা চেঞ্জ হবে তখন কিন্তু ভোল্টেজটাও চেঞ্জ হচ্ছে, তার মানে টাইমের সঙ্গে সঙ্গে ভোল্টেজটা ভ্যারি হচ্ছে। তাহলে লিখতেই পারি আমি যে এসি ভোল্টেজটা কিন্তু এখানে টাইমের ফাংশন। আর একটা জিনিস মনে রাখবে যে সব সময় এসি ভোল্টেজকে স্মল v দিয়ে লেখা হয় আর ডিসি ভোল্টেজকে ক্যাপিটাল V দিয়ে লেখা হয়। সিমিলারলি এসি কারেন্টকে স্মল i দিয়ে লেখা হয় আর ডিসি কারেন্ট হলো ক্যাপিটাল I। তাহলে VT ইকুয়াল টু V নট সাইন ওমেগা টি অথবা VT ইজ ইকুয়াল টু V নট কস ওমেগা টি। এটা হলো সাইনোসয়েডাল এসি ভোল্টেজের ইকুয়েশন। তাহলে গ্রাফিক্যালি প্লট করলে কেমন হবে? আমি যদি অ্যালং এক্স অ্যাক্সিস, যেহেতু ভিটা টাইমের ফাংশন, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস প্লট করলাম আমি টাইম, অ্যালং ওয়াই অ্যাক্সিস ভোল্টেজ। সাইন কার্ভ কেমন হয় তোমরা সবাই জানো। তাহলে এখানে যে ভোল্টেজের গ্রাফটাও কিন্তু সাইন গ্রাফের মতোই হবে। যখন t ইকুয়াল টু 0 তখন এই অ্যাঙ্গেলটা 0 হয়ে যাচ্ছে, sin 0 এর ভ্যালু 0। তাহলে যখন t ইকুয়াল টু 0 তখন sin ওমেগা t ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তাহলে v ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 0। তাহলে 0 থেকে স্টার্ট হবে। যখন টাইম বাড়বে তখন কিন্তু এই অ্যাঙ্গেলটা বাড়বে। আমরা জানি অ্যাঙ্গেল বাড়লে 0 থেকে 10, 15, 20, 30, 35 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয় তাহলে সাইনের ক্ষেত্রে ভ্যালু কি হয়? আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে বাড়তে থাকে, বাড়তে 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 একটা সময় ম্যাক্সিমাম হবে। কখন হবে? যখন এই
সাইনের এই ভ্যালুটা ম্যাক্সিমাম কত হয় 1 sin ওমেগা টি ইকুয়াল টু যখন 1 হবে, কেন সাইনের ভ্যালু তো একের থেকে আর বেশি হতে পারবে না, তখন এই ভোল্টেজের ভ্যালু ম্যাক্সিমাম হবে। সেটা কত Vmax ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটা যদি 1 হয় তাহলে Vmax ইকুয়াল টু V0, এটা হলো আমার ম্যাক্সিমাম ভ্যালু। এই ম্যাক্সিমাম ভ্যালুটা হলো কত V0। এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে বলা হয়, this V0 is called peak value or amplitude, peak value or amplitude of AC। আচ্ছা, তাহলে Vmax equal to V0, sin omega t equal to 1 কখন হবে, যখন sin pi by 2, আমরা জানি sin pi by 2 ভ্যালু 1, তাহলে এখান থেকে বের করে নাও omega t equal to pi by 2, therefore t equal to pi by 2 omega। তাহলে যখন t equal to হবে pi by 2 omega, তখন sin omega t equal to হয়ে যাচ্ছে আমার 1, তখন v টা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম V0। ওকে, তাহলে এটা 0 টাইম, তারপর এখানে হলো pi by 2 omega। তারপরে যখন এই অ্যাঙ্গেলটার ভ্যালু pi by 2 থেকে বেশি হবে, তখন কিন্তু আবার সাইনের ভ্যালু কমতে থাকে। sin 90, তারপরে 95, 100, 110, 120 এই ভ্যালুগুলোর জন্য দেখবে যে সাইনের ভ্যালু কিন্তু আবার একের থেকে আবার কমতে থাকে। তাহলে আবার ভোল্টেজটা কিন্তু কমতে থাকবে, কমতে কমতে এক সময় 0 হবে। কখন 0 হবে, যখন sin ওমেগা t equal to 0 equal to sin pi, আমরা জানি sin pi এর ভ্যালু 0 হয়। তাহলে এখান থেকে কম্পেয়ার করে পেয়ে যাচ্ছি আমি t equal to pi by omega। তাহলে যখন টাইমটা হবে pi by omega, তখন কিন্তু sin এর ভ্যালু আবার 0 হয়ে যাবে, pi by omega। ওকে, নেক্সট যখন অ্যাঙ্গেলটা ওমেগা t pi এর থেকেও বাড়তে থাকবে, তখন কিন্তু sin এর ভ্যালু নেগেটিভ হয়ে যাবে। 180 এর বেশি, মানে 185, 190, 195 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেখবে যে সাইনের ভ্যালু নেগেটিভ হয়। নেগেটিভ হওয়া মানে, সাইনের ভ্যালু নেগেটিভ হয়ে যাওয়া মানে ভোল্টেজটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে নিচের দিকে নামবে, তার মানে এর পরে ভোল্টেজটা ডাইরেকশন চেঞ্জ হবে। এরপরে কি হবে, ভোল্টেজটা ডাইরেকশন চেঞ্জ হবে। ওকে, সো এরপরে নেগেটিভ হবে, কিন্তু অ্যাঙ্গেল যত বাড়বে তত কিন্তু অপোজিট ডাইরেকশনে ভোল্টেজের ভ্যালু আস্তে 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 ইনক্রিজ হবে। ইনক্রিজ হতে হতে আবার ম্যাক্সিমাম হবে। কখন ম্যাক্সিমাম হবে, যখন আবার sin ওমেগা t ইকুয়াল টু যখন হবে -1, ঠিক আছে, তখন sin ওমেগা t -1 হওয়া মানে v ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার -v0। এটা পিক ভ্যালু, অপোজিট ডাইরেকশনে পিক ভ্যালু, দিস ইজ -v0। sin কার ভ্যালু -1 হয়, sin পাই এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে। তাহলে sin পাই এর সঙ্গে আরো পাই বাই 2 অ্যাড করো, পাই প্লাস পাই বাই 2 মানে sin 3 পাই বাই 2 এর ভ্যালু হয় -1। তাহলে ক্লিয়ারলি এখান থেকে পেয়ে যাচ্ছি t ইকুয়াল টু যখন হবে 3 পাই বাই 2 ওমেগা, t equal to 3 pi by 2 omega, তখন কিন্তু sin omega t ভ্যালু হয়ে যাচ্ছে -1, তখন কিন্তু v এর ভ্যালু আবার ম্যাক্সিমাম হবে, কিন্তু অপোজিট ডাইরেকশনে ম্যাক্সিমাম হবে। এরপরে যে sin এর omega t ভ্যালুটা 3 pi by 2 থেকে আরো বাড়তে থাকে, তাহলে কিন্তু আবার এই ভ্যালুটা কমতে থাকবে, ঠিক আছে। কমতে 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 এক সময় আবার 0 হবে। কখন গিয়ে আবার 0 হবে, আবার sin ওমেগা t ইকুয়াল টু 0 ইকুয়াল টু sin 2 pi, তার মানে t ইকুয়াল টু 2 pi বাই ওমেগা তে গিয়ে আবার ভোল্টেজটা 0 হয়ে যাবে। তাহলে এখানে এটা হচ্ছে আমার পাই বাই ওমেগা, এটা হয়ে গেল আমার 3 পাই বাই 2 ওমেগা, এটা হয়ে গেল আমার 2 পাই বাই ওমেগা।
এই ও থেকে শুরু করে এ পর্যন্ত একটা কমপ্লিট সাইকেল হয়ে গেল। দিস ইজ কল্ড এ ফুল সাইকেল অফ এসি। জিরো ছিল, ম্যাক্সিমাম হলো, কমতে কমতে আবার জিরো হলো, ডাইরেকশন চেঞ্জ হলো, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হলো, কমতে কমতে আবার জিরো হলো। দিস ইজ এ ফুল সাইকেল আর কমপ্লিট সাইকেল। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে ডিফাইন করব যে এসির কতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের এখানে ডিফাইন করা প্রয়োজন। Time period of AC. This is capital T. এসি ভোল্টেজ বা এসি কারেন্টের একটা ফুল সাইকেল কমপ্লিট হতে যতটা টাইম লাগে, দিস ইজ কল্ড ওয়ান টাইম পিরিয়ড ক্যাপিটাল। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ফুল সাইকেল হয়েছে, তাহলে এটা হলো আমার ওয়ান টাইম পিরিয়ড ক্যাপিটাল টি। আর এই ক্যাপিটাল টিটা এখানে কত পেয়েছি আমি? পাই ইনটু পাই বাই ওমেগা। লিখতেই পারি আমি যে টাইম পিরিয়ড ক্যাপিটাল টি সমান হলো 2 পাই বাই ওমেগা। ভেরি ইম্পর্টেন্ট রিলেশনস। এরপর ডিফাইন করব আমরা ফ্রিকোয়েন্সি অফ এসি, যেটা এখানে এফ দিয়ে লেখা হয়। ফ্রিকোয়েন্সি ডিফাইন করা হয় যে 1 সেকেন্ডে যতগুলো ফুল সাইকেল হবে সেই সংখ্যাকে বলা হয় ফ্রিকোয়েন্সি অফ এসি। তাহলে টি সেকেন্ডে কটা ফুল সাইকেল হয়েছে? একটা, ক্যাপিটাল টি সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কটা ফুল সাইকেল হবে? 1 বাই টি। আর 1 সেকেন্ডে যতগুলো ফুল সাইকেল হয় সেই সংখ্যাটাকে বলা হয় কত? ফ্রিকোয়েন্সি। তাহলে f equal to 1 by t. So frequency of AC f equal to reciprocal of time period. তাহলে যদি আমি একটা সাইনোসয়েডাল AC ভোল্টেজের ইকুয়েশন লিখি, তাহলে v ফাংশন অফ t equal to v naught sin omega t। কেউ cos দিয়েও লিখতে পারে, আমি এখানে sin দিয়ে লিখলাম। এই ইকুয়েশনটাই v স্মল v কি রিপ্রেজেন্ট করছে? স্মল v টা হলো ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ মানে ভোল্টেজ এট এনি মোমেন্ট। V naught peak value or amplitude, peak value of voltage or peak value or amplitude of the voltage. Omega ta ki? Omega is called angular frequency of AC, AC angular frequency. ক্যাপিটাল টি ডিফাইন করলাম কি? টাইম পিরিয়ড। ক্যাপিটাল টি ইকুয়াল টু টাইম পিরিয়ড, আর টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। অলরেডি প্রমাণ করে দিয়েছি আমি, ঠিক আছে? ওকে, আর স্মল এফ টা কি? ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ এসি। এটা হলো 1 বাই টাইম পিরিয়ড ইকুয়াল টু, তার হয়ে যাচ্ছে আমার ওমেগা বাই 2 পাই। এখান থেকে আমি লিখতে পারি যে ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। এটা একটা ভালো ফর্মুলা। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 2 পাই ইনটু ফ্রিকোয়েন্সি। ওকে, আচ্ছা, কোন সার্কিটে যদি আমি একটা সিম্পল ডিসি সোর্স ইউজ করি, এটা একটা ডিসি সোর্সের সিম্বল, এটা রেজিস্ট্যান্স, মনে করো এটা 10 ওহম রেজিস্ট্যান্স, সাপোজ এটা হচ্ছে 20 ভোল্টের ব্যাটারি। তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হবে?
প্লাস থেকে মাইনাসের দিকে, মানে ক্লকওয়াইজ। ওহমস ল আমরা জানি, I সমান V বাই R। এখানে কারেন্ট হবে কত, 20/10 ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিট দিয়ে এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। দেখো এটা যেহেতু ডিসি সোর্স, তাহলে এই ভোল্টেজটা ডিসি ভোল্টেজ, তাহলে কারেন্টটাও হবে ডিসি কারেন্ট। তার মানে কারেন্টটা কিন্তু সবসময় এই ক্লকওয়াইজই ফ্লো হবে, এদিকেই ফ্লো হবে, কোনো সময় ঘুরে যাবে না এদিকে। নাম্বার 1 পয়েন্ট। আর নাম্বার 2 পয়েন্ট হলো যে কারেন্টের যে ম্যাগনিটিউড 2 অ্যাম্পিয়ার, সেটা কিন্তু 2 অ্যাম্পিয়ারই থাকবে। ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়ে কখনো 1.5, 1.8 বা 1.9 বা 2.2 এরকম হবে। কনস্ট্যান্ট ম্যাগনিটিউড 2 অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লো হবে, সেম ডাইরেকশনে ফ্লো হবে, বিকজ দিস ইজ ডিসি সোর্স। ঠিক একইভাবে যদি আমি এখানে একটা রেজিস্ট্যান্স আর একটা এসি সোর্স ইউজ করতাম, এটা হলো কিন্তু এসি সোর্সের সিম্বল, তাহলে সাপোজ এসি সোর্স আগে বলেছি যে ওর ভ্যালু চেঞ্জ, ম্যাগনিটিউড চেঞ্জ হবে ভোল্টেজের, তাহলে সার্কিট দিয়ে যে কারেন্ট ফ্লো হবে, যেহেতু সোর্সটা এসি তাহলে ভোল্টেজটা এসি, তাহলে এটা দিয়ে যে কারেন্ট ফ্লো হবে সেটা হবে এসি কারেন্ট। সাপোজ কোন এক মোমেন্টে এই দিকটা প্লাস আর এই দিকটা মাইনাস, তাহলে কারেন্ট ফ্লো হবে এই ডাইরেকশন, মানে ক্লকওয়াইজ। কারেন্টটা কিন্তু একটা কনস্ট্যান্ট ম্যাগনিটিউডের কারেন্ট ফ্লো হবে না এখানে। কারেন্টটা প্রথমে 0 থেকে বাড়তে 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 একটা পিক ভ্যালু, মনে করো 5 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট বাড়বে। কারেন্টটা ক্লকওয়াইজই ফ্লো হবে, কিন্তু ভ্যালুটা 0 থেকে বাড়তে বাড়তে 5 অ্যাম্পিয়ার হবে। তারপরে 5 ক্লকওয়াইজই ফ্লো হবে, 5 অ্যাম্পিয়ার থেকে আবার কমতে 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 আবার 0 হবে। ওকে, তারপরে একটা হাফ সাইকেল কমপ্লিট হলো। হাফ সাইকেল পর এই দিকটা হয়ে যাবে প্লাস, এই দিকটা হয়ে যাবে মাইনাস। তখন কারেন্টটা কিন্তু ফ্লো হওয়া শুরু হবে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ দিকে কারেন্ট আবার বাড়তে থাকবে, বাড়তে বাড়তে 5 অ্যাম্পিয়ার হবে। এই অ্যান্টি ক্লকওয়াইজ দিকেই ফ্লো হবে, আর এটা কমতে কমতে আবার 0 হয়ে যাবে। এই 0 থেকে এই 0 পর্যন্ত একটা ফুল সাইকেল কমপ্লিট হয়ে গেল। এটা হলো আমার এসি সোর্স, আর এখানে যে কারেন্টটা পাচ্ছি আমি সেটা হলো আমার এসি কারেন্ট। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে এসি দু রকমের হয়, সাইনোসয়েডাল, একটা হলো নন সাইনোসয়েডাল। যদি সাইন বা কস দিয়ে যে এসি কারেন্ট বা ভোল্টেজকে রিপ্রেজেন্ট করা যায় সেটা হলো সাইনোসয়েডাল এসি, তার গ্রাফটা হবে সাইন বা কসের মতো। আর যে সমস্ত এসি, দেখো এসি, যে সমস্ত এসিকে আমরা সাইন বা কস দিয়ে রিপ্রেজেন্ট করি না, দেখো পিরিয়ডিক মানেই তো সাইন বা কস ফাংশন হবে তা তো নয়, অন্যরকম পিরিয়ডিক ফর্মও হতে পারে। একটা এক্সাম্পল দিচ্ছি আমি এখানে, নন সাইনোসয়েডাল। নন সাইনোসয়েডাল এসি, দেখো এখানে যে ভ্যারিয়েশনটা দেখিয়েছি আমি, এদিকে টাইম এদিকে ভোল্টেজ, এখানে কিন্তু ভোল্টেজটা টাইমের সঙ্গে সঙ্গে ভ্যারি করছে, এটাও ভ্যারিয়েশনটা পিরিয়ডিকই হচ্ছে। দেখো এলোমেলো হচ্ছে না, কিন্তু রেগুলার ওয়েতেই হচ্ছে, সিমেট্রি আছে একটা। এটাও এসি, ভোল্টেজ বা কারেন্টের পিরিয়ডিক ভ্যারিয়েশন হওয়া মানেই তো এসি। ডাইরেকশন চেঞ্জ হয়েছে, ম্যাগনিটিউডও চেঞ্জ হয়েছে, কিন্তু এটা সাইন বা কস কার্ভের সঙ্গে মিলছে না। তার মানে এর ইকুয়েশনটাকে আমি সাইন বা কস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না। তাহলে এই এসিটা কিন্তু নন সাইনোসয়েডাল এসি। দিস ইজ কল্ড ট্রায়াঙ্গুলার ওয়েভ। নেক্সট পয়েন্ট ইজ, যদি আমি আরেকটা এসি দেখাই পিরিয়ডিক ভ্যারিয়েশনস, এটাও কিন্তু পিরিয়ডিক ভ্যারিয়েশনস, এটাও সাইন বা কস কার্ভের সঙ্গে ম্যাচ করছে না, তাহলে এটাও নন সাইনোসয়েডাল এসি। দিস ইজ কল্ড স্কয়ার ওয়েভ। স্কয়ার ওয়েভ, ঠিক আছে, নন সাইনোসয়েডাল। আরো অন্যরকম হতে পারে, যেমন টাইম ভোল্টেজ
এখানেও ভোল্টেজের ভ্যারিয়েশনটা পিরিয়ডিক। দিস ইজ অলসো নন সাইনোসয়েডাল এসি। দিস ইজ কল্ড sawtooth wave. ওকে, তাহলে আমরা তিন রকমের নন সাইনোসয়েডাল এসি দেখলাম, ট্রায়াঙ্গুলার ওয়েভ, স্কয়ার ওয়েভ এবং sawtooth ওয়েভ। এবার কোশ্চেন হবে যে তাহলে এদেরকে কোন ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করব? আমরা তো সেভাবে এগুলো নিয়ে ডিসকাস করি না, আমরা এসি মানে লিখে দিই সাইন ওমেগা টি কস ওমেগা টি। তাহলে এই টাইপের এসি হলে সেটাকে আমরা কি কোন ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করব? আমরা সাইন বা কস দিয়ে সবসময় এসি ইকুয়েশন লিখি কেন? দেখো, ফুরিয়ার সিরিজ ম্যাথমেটিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক হলো ফুরিয়ার থিওরাম। এটা তোমরা একবার দেখে নেবে। ফুরিয়ার সিরিজে বলা হচ্ছে যে এই যে নন সাইনোসয়েডাল এসি গুলো যে ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট হবে সেটাকে যদি আমি ফুরিয়ার সিরিজে ভাঙি তাহলে দেখা যাবে ওরা আসলে অনেকগুলো সাইন বা কস ফাংশনের সাম। তার মানে অ্যাকচুয়ালি অনেকগুলো সাইনোসয়েডাল এসি সুপারইম্পোজড হওয়ার পরেই কিন্তু এই নন সাইনোসয়েডাল এসিটা তৈরি হয়েছে। তাহলে আমরা কিন্তু সেপারেটলি এদেরকে নিয়ে ডিসকাস করার বিশেষ প্রয়োজন নেই, কারণ এরা আসলে নতুন কিছু নয়। এরা আসলে অনেকগুলো সাইন বা কস ফাংশন সুপারইম্পোজ হওয়ার পরেই কিন্তু এই টাইপের ওয়েভ তৈরি হয়েছে। তাহলে আমার প্রথম কাজ কি হবে? এই টাইপের এসি যদি আমার সামনে আসে, এটাকে প্রথমে আমি ফুরিয়ার সিরিজে ভেঙে নিয়ে ওটাকে সাইন বা কস ফাংশনে ট্রান্সফার করে নেব। তারপরে আমি ক্যালকুলেশন করব আমার অ্যাজ ইউজুয়াল সাইন বা কসের ইকুয়েশন দিয়ে। বোঝা গেল? ওকে, ফাইন। দেখো, তাহলে আমরা দেখলাম যে এসি ভোল্টেজের ইকুয়েশন V ইকুয়াল টু V নট সাইন ওমেগা টি। যদি ভোল্টেজটা এসি হয় তাহলে সার্কিটে কারেন্টটাও হবে এসি। তাহলে এসি কারেন্টের ইকুয়েশন কি হবে? I ইকুয়াল টু I নট সাইন ওমেগা টি প্লাস ফাই। ইকুয়েশন নাম্বার 1 এবং 2 খেয়াল করো। লুক এট ইকুয়েশন 1 and 2। দেখো, দুটো ইকুয়েশনের মধ্যে একটা ডিফারেন্স হলো এখানে ফেজ অ্যাঙ্গেলটা ওমেগা টি, এখানে ফেজ অ্যাঙ্গেলটা ওমেগা টি প্লাস ফাই। তার মানে বুঝতে পারছি আমি যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে একটা ফেজের ডিফারেন্স আছে। সেই ফেজ ডিফারেন্সটা কত? ফাই। কে লিড করছে? কারেন্ট লিড করছে, ভোল্টেজ ল্যাগ করছে। তো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে এসি সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকে। এসি সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজ কিন্তু সেম ফেজে থাকে না। কোন একটা স্পেশাল কেসে সেম ফেজে থাকতেও পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকে। কখনো কখনো দেখা যায় যে কারেন্টটা লিড করে, আর কখনো কখনো দেখা যায় যে ভোল্টেজটা লিড করে। কিন্তু ডিসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, নাও equation of an AC current I equal to I naught sin omega t. Current is a function of time এবং এই এসিটা হলো সাইনোসয়েডাল এসি। দেখো, এখানে কিন্তু এসি কারেন্টটা ভ্যারিয়েবল, আর যখন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ভ্যারিয়েবল হয় তখন আমরা কি করি? তখন কিন্তু অ্যাভারেজ বের করি। তাহলে আমাদের ওইখানে এসি কারেন্টের অ্যাভারেজ ভ্যালু বের করব। আমরা অ্যাভারেজ বের করা জানি, অ্যাভারেজ ভ্যালু ওভার এ ফুল সাইকেল, আই অ্যাভারেজ। আচ্ছা, অ্যাভারেজ ভ্যালু অফ এসি ওভার এ ফুল সাইকেল, I average equal to 1 by t integration 0 to t I dt। এটা হলো অ্যাভারেজ বের করার টেকনিক ফুল সাইকেল। 1 by t integration 0 to t I মানে ইকুয়েশন নম্বর 1 দেখো, I equal to I naught sin omega t dt।
দেখো এখানে আমি ক্যালকুলেশন করবো না, সরাসরি লিখে দেবো সাইনের ফুল সাইকেলে অ্যাভারেজ ভ্যালু 0 হয়, সাইন এবং কসের ফুল সাইকেলে অ্যাভারেজ ভ্যালু 0 হয়। তোমরা ক্যালকুলেশন করে দেখবে, তাহলে এটা 0 হওয়া মানে অ্যাভারেজটা 0 চলে আসবে। তাহলে এসি কারেন্টের ফুল সাইকেলে অ্যাভারেজ ভ্যালু 0 হয়ে গেল, তাহলে এটা তো মিনিংলেস, এটা তো কোনো কাজে লাগবে না আমার। কেন 0 হলো? এটা হলো আমার একটা ফুল সাইকেল। যখন আমি অ্যাভারেজ করছি ফুল সাইকেলে 0 থেকে ক্যাপিটাল টি পর্যন্ত, তখন এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, এটা হলো নেগেটিভ হাফ সাইকেল। প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে 0 হয়ে যাচ্ছে। তাহলে ফুল সাইকেলে এসির অ্যাভারেজ বের করা মিনিংলেস। তাহলে এসির অ্যাভারেজ বের করতে গেলে আমাকে হাফ সাইকেলে অ্যাভারেজ বের করতে হবে। সো অ্যাভারেজ ভ্যালু অফ এসি ওভার এ হাফ সাইকেল। জাস্ট একটাই কাজ, 0 থেকে হাফ সাইকেল মানে 1/t/2 হবে, আর ইন্টিগ্রেশনের লিমিটটা হবে 0 to t/2। তাহলে 1/t/2 ইন্টিগ্রেশন লিমিট 0 to t/2। এবার কিন্তু ইন্টিগ্রেশন 0 হবে না, তোমরা ইন্টিগ্রেশন করবে, লিমিট বসাবে, অত সময় আমি এখানে খরচ করছি না, এটা সিম্পল স্টেপ, কিছু নেই। জাস্ট একটা কাজ করবে, যেখানে ওমেগা ইনটু ক্যাপিটাল টি আসবে সেখানে 2π বসিয়ে দেবে, কারণ আমরা জানি টি মানে 2π বাই ওমেগা। তাহলে ওমেগা ইনটু ক্যাপিটাল টি জায়গায় বসাবো 2π, তাহলে হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে আসবে I average equal to 2I0 by pi। এটা হলো অ্যাভারেজ ভ্যালু অফ এসি। সিমিলারলি অ্যাভারেজ ভ্যালু অফ এসি ভোল্টেজ ইকুয়াল টু হয়ে যাবে 2V0 by pi। এটা আলাদাভাবে করা দরকার নেই, একই প্রসেসে চলে আসবে। তাহলে এটা হলো আমাদের অ্যাভারেজ ভ্যালু। কিন্তু অ্যাভারেজ ভ্যালুটা ফিজিক্যালি কি মিন করে? Look at these equations. I average equal to this. যদি আমি t/2 দিকে গুণ করে দিই, তাহলে I average into t/2 equal to integration 0 to t/2 I dt। I average টা আসলে ফিজিক্যালি কি মিন করে? I average টা হলো DC equivalent of AC। I average টা হলো DC equivalent of AC। কারেন্ট ইনটু টাইম মানে কি? চার্জ। যদি এই ডিসি ভ্যালুর একটা কারেন্ট t/2 টাইম ধরে ফ্লো হয়, তাহলে যে অ্যামাউন্টের চার্জ ফ্লো হবে, এই এসিটা হাফ সাইকেলে যদি ফ্লো হয় তাহলে সেম অ্যামাউন্টের চার্জ ফ্লো হবে। হাফ সাইকেলে এই এসির জন্য সেম অ্যামাউন্টের চার্জ ফ্লো হবে। বোঝা যাচ্ছে? এটাও তাই I ইনটু dt মানে কি? dq। তার মানে I অ্যাভারেজটা কি আসলে? এই এসির ডিসি ইকুইভ্যালেন্ট। যে ডিসিটা যদি t/2 সময় ধরে ফ্লো হয়, তাহলে যে অ্যামাউন্টের চার্জ ফ্লো হবে, ওই এসিটা হাফ সাইকেলে ওই এসি দিয়েও সেম অ্যামাউন্টের চার্জ ফ্লো হবে। ক্লিয়ার? দিস ইজ দ্য ফিজিক্যাল মিনিং অফ দিস I অ্যাভারেজ। আচ্ছা, দেখো এরপরে আমরা বের করব RMS ভ্যালু অফ এসি। RMS মানে কি? RMS এর ফুল ফর্ম হচ্ছে রুট মিন স্কয়ার। মিন মানে অ্যাভারেজ, স্কয়ার মানে স্কয়ার। তাহলে প্রথমে কি করতে হবে? আমাকে স্কয়ারের মিন নিতে হবে। স্কয়ারের মিন মানে অ্যাভারেজ। তাহলে স্কয়ারের অ্যাভারেজ মানে ইন্টিগ্রেশনস 1/t ইন্টিগ্রেশন 0 to t I স্কয়ার dt। এটা হয়ে গেল আমার মিন স্কয়ার। তার যখন আমি রুট নেব তখন হয়ে গেল রুট মিন স্কয়ার। এটাকে বলা হয় RMS কারেন্ট। ঠিক আছে? রুট মিন স্কয়ার ইকুয়াল টু RMS কারেন্ট। এখন কোশ্চেন হবে যে এখানে আমি কেন তাহলে হাফ সাইকেল দিলাম না, ফুল সাইকেল কেন নিলাম?
দিস ইজ ফুল সাইকেল। এখানে কিন্তু আমি আই এর অ্যাভারেজ করছি না, অ্যাভারেজটা করছি কার? আই স্কোয়ার এর। আই এর যখন অ্যাভারেজ করছিলাম ফুল সাইকেলে প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে জিরো হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমি আই স্কোয়ারের অ্যাভারেজ করব তখন এই প্লাস আর মাইনাসটা হয়ে যাবে প্লাস। কেন? স্কোয়ার করলে মাইনাসও প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসে প্লাসে কিন্তু ক্যান্সেল হচ্ছে না। ফলে যখন আমি আই স্কোয়ারের অ্যাভারেজ করব তখন কিন্তু ফুল সাইকেলে নিতে হবে, হাফ সাইকেল নেওয়ার কোনো প্রয়োজন নেই। বোথ সাইডকে স্কোয়ার করে দেবো, এদিকে স্কোয়ার করে দিলে রুটটা উঠে যাচ্ছে। তাহলে IRMS এর স্কোয়ার ইকুয়াল টু 1/t ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল T, I মানে I নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা t dt। এখানে আমি একটা সরাসরি করব, তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখবে। সাইন স্কোয়ারের ফুল সাইকেলে অ্যাভারেজ ভ্যালু হাফ হয়, কস স্কোয়ারেরও ফুল সাইকেলে অ্যাভারেজ ভ্যালু হাফ হয়। তাহলে এখানে হয়ে যাচ্ছে I নট স্কোয়ার বাই 2 IRMS ইকুয়াল টু IRMS স্কোয়ার ইকুয়াল টু, দেয়ারফর IRMS ইকুয়াল টু I নট বাই রুট 2। এটা হলো তোমার RMS কারেন্ট। সিমিলারলি RMS ভোল্টেজ ইকুয়াল টু হয়ে যাবে V নট বাই রুট 2। এই হলো আমার RMS কারেন্ট এবং RMS ভোল্টেজের ইকুয়েশন। RMS কারেন্ট ফিজিক্যালি কি মিন করে? এটা ভেরি ইম্পর্টেন্ট যে RMS বের করছে, আসলে RMS টা কি ফিজিক্যালি। যদি আমি এদিকে t টা মাল্টিপ্লাই করে দিই তাহলে IRMS এর স্কয়ার ইনটু ক্যাপিটাল T ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু t I স্কয়ার dt। বোথ সাইডে যদি আমি r গুণ করে দিই, I স্কয়ার RT মানে কি? H ইকুয়াল টু I স্কয়ার RT, হিট। তাহলে অ্যাকচুয়ালি IRMS টা DC ইকুইভ্যালেন্ট অফ AC। AC টা DC ইকুইভ্যালেন্ট হলো IRMS, যেটা ফুল সাইকেলে, যেটা ফুল টাইম পিরিয়ড মানে ক্যাপিটাল T টাইম পিরিয়ডে যে সেম হিট জেনারেট করবে, যে অ্যামাউন্টের হিট জেনারেট করবে AC টা ফুল সাইকেলে। ভালো করে বুঝে নাও। একটা এই যে IAC টা পাঠিয়েছি আমি একটা সার্কিট দিয়ে, দেখলাম যে সার্কিটে ফুল সাইকেলে যে হিট তৈরি হলো, আমি যদি এই AC না পাঠিয়ে এই AC এর RMS ভ্যালুর এটা DC পাঠাতাম সার্কিট দিয়ে ক্যাপিটাল T টাইম ধরে আর রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, তাহলে এর সমান হিট জেনারেট হতো। তার মানে অ্যাকচুয়ালি কি, IRMS টা এই AC কারেন্টের DC ইকুইভ্যালেন্ট, যেটা ফুল সাইকেলে এই AC টা যে অ্যামাউন্টের হিট জেনারেট করবে এটা কমপ্লিট টাইম পিরিয়ডে সেম অ্যামাউন্টের হিট জেনারেট করবে। দিস ইজ দ্য ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনস অফ RMS ভোল্টেজ আর RMS কারেন্ট। ওকে, তাহলে আমাদের RMS হলো এবং অ্যাভারেজ হলো। দেখো, আমরা AC কে খুব ইজিলি একটা বিশেষ ভাবে রিপ্রেজেন্ট করতেই পারি। This is called phasor diagram. Very important, phasor diagram. আমরা AC কে রিপ্রেজেন্ট করব একটা রোটেটিং ভেক্টর দিয়ে। We can represent a AC by a rotating vector. This is x prime, this is y and y prime. This is the origin. Suppose this is a vector OA,
এই ভেক্টরটা হলো রোটেটিং ভেক্টর এবং এটা ঘুরছে। ঘুরছে কোন দিকে বলো দেখি? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এটা হলো আমার রোটেটিং ভেক্টর। এই রোটেটিং ভেক্টরটা অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ঘুরছে। তাহলে রোটেটিং ভেক্টরের যে টিপ সেটা কি হবে? একটা সার্কেল। তাহলে যদি ঘুরে এটা হলো আমার একটা সার্কেল। ওকে, রোটেটিং ভেক্টরটা কত অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে? ওমেগা। মনে করি শুরুতে যখন t = 0 তখন ভেক্টরটা এখানে ছিল, এখন t টাইমে এখানে পৌঁছে গেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? ওমেগা ইনটু t। ওকে, আমি ধরে নিচ্ছি যে এই ওএ এই রোটেটিং ভেক্টর দিয়ে আমি ভোল্টেজটাকে রিপ্রেজেন্ট করব, এসি ভোল্টেজ। তাহলে এই যে রোটেটিং এই ওএটা হলো রোটেটিং ভেক্টর, এই ওএ ভেক্টরটা এখানে হচ্ছে রোটেটিং ভেক্টর। এই ওএ ভেক্টরকে বলা হয় ফেজর। এখানে ওএ ভেক্টরটার ম্যাগনিটিউড কত? ওএ এটা সমান হবে ওই এসিটার পিক ভ্যালু। ঠিক আছে, রোটেটিং ভেক্টর যে অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরবে সেটা হলো এসির অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমার ও থেকে এ এই লেন্থটা কত? পিক ভ্যালু v0। আমি রিপ্রেজেন্ট করছি কাকে? ভোল্টেজকে। vt = v0 sin ওমেগা t। আমি যদি এই ওএ ভেক্টরটা y অ্যাক্সিসের উপর প্রজেকশন নিই তাহলে প্রজেকশনের ভ্যালুটা কত হবে? a থেকে y এর উপর নরমাল ড্র করলাম। সাপোজ দিস ইজ b পয়েন্ট, তাহলে ওই OB টা হলো আমার প্রজেকশন। এই লেন্থটা যদি হয় v0 তাহলে OB = কি? OB = v0 sin ওমেগা t। v0 sin ওমেগা t। তাহলে এই যে প্রজেকশনটা আসলে কি রিপ্রেজেন্ট করছে? এই প্রজেকশনটা রিপ্রেজেন্ট করছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, তার মানে vt। দেখো ভালো করে বুঝে নাও, এই পুরো লেন্থটা হলো পিক ভ্যালু। অ্যাঙ্গুলার ভেলোসিটি যে নিয়ে ঘুরছে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ এসি। আর এসির যে প্রজেকশন, এই রোটেটিং ফেজরটা ওয়াই অ্যাক্সিসের উপর যে প্রজেকশন, এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। ক্লিয়ার? যখন এই ভেক্টরটা ঘুরে এখানে আসবে তখন প্রজেকশনটা কোথায় চলে আসলো? প্রজেকশনটা এখানে চলে আসলো। দেখো ভ্যালুটা আস্তে আস্তে বেড়ে গেল। যখন ঘুরতে 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 যখন একেবারে এখানে চলে আসবে তখন এই পুরোটাই হলো প্রজেকশন। তখন ওমেগা টি অ্যাঙ্গেলটা হয়ে গেছে π/2। ক্লিয়ার? তখন এই ভ্যালুটা হয়ে গেছে আমার v0 পিক ভ্যালু। এই পুরো এই লেন্থটা হচ্ছে v0। ক্লিয়ার? তাহলে 0 থেকে এখানে যখন আসছে তখন প্রজেকশনটা 0, প্রজেকশন বাড়ছে। এখানে প্রজেকশন এটা, এখানে যখন আসে তখন প্রজেকশনটা কোনটা? এটা। এখানে যখন আসে তখন প্রজেকশন কোনটা? এটা। প্রজেকশন বাড়তে 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 ম্যাক্সিমাম হলো। ভেক্টরটা যখন এদিকে ঘুরবে তখন কিন্তু প্রজেকশনটা আবার কমতে লাগলো, নিচের দিকে আসছে আবার। দেখো এখানে যখন আসলো তখন প্রজেকশনটা এখানে, এখানে যখন আসলো তখন প্রজেকশনটা এখানে, এখানে যখন আসলো তখন প্রজেকশনটা এখানে, আবার কমতে 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 0 হবে। যখন এখানে তখন প্রজেকশনটা sin π, অ্যাঙ্গেলটা হয়ে গেল π। আর যখন sin π তখন আবার 0। যখন এইদিকে নামছে তখন কিন্তু অ্যাঙ্গেলটা π এর থেকে বেড়ে যাচ্ছে, তখন কিন্তু প্রজেকশনটা কোন দিকে হবে? নেগেটিভ দিকে হবে। তার মানে এখানে ডাইরেকশন চেঞ্জ হলো, এদিকে বাড়তে থাকলো। নেগেটিভ ডাইরেকশনে বাড়তে 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 আবার ম্যাক্সিমাম হবে, কমতে কমতে 0 হবে। তাহলে এখানে এই যে রোটেটিং ভেক্টর এটা ঘুরছে আর এসির ভ্যালুটা এই অ্যাক্সিস বরাবর আপ ডাউন করছে। দিস ইজ দ্য ফেজর ডায়াগ্রাম অফ অ্যান এসি। এবার যদি আমি এসি কারেন্টটাকেও এই ফেজর ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, এসি কারেন্টের ইকুয়েশনস IT = I0 sin ওমেগা t প্লাস phi। আগে বলেছিলাম যে
এসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকে। এখানে ফেজ ডিফারেন্সটা হলো ফাই এবং এখানে কারেন্টটা ফাই ফেজে লিড করছে। দেখো সার্কিটে একটা রেজিস্ট্যান্স থাকার জন্য অ্যাকচুয়ালি আই নট ইকুয়াল টু হয় ভি নট বাই আর, মনে রাখবে এটা, পরে আমি দেখাবো, ঠিক আছে। এসি কারেন্টের পিক ভ্যালু হয় এসি ভোল্টেজের পিক ভ্যালু বাই রেজিস্ট্যান্স, ফলে অলওয়েজ আই নট ইজ লেস দ্যান ভি নট, মানে এসি কারেন্টের পিক ভ্যালুটা ভোল্টেজের পিক ভ্যালু থেকে কম হয় সবসময়। তাহলে এইটা হলো আমার এসি কারেন্টের ফেজর ওসি। তাহলে এর লেন্থটা একটু কম, এটা কত, লেন্থ হলো আই নট, আগে বলেছি আই নট লেস দ্যান ভি নট, আমি বড় করে এগিয়ে দিলে হবে না কিন্তু, এটা হলো আমার আই নট। এই ফেজরটা যখন ঘুরবে তখন রোটেটিং ফেজরটা কোন ট্র্যাকে ঘুরবে, এই ট্র্যাকে ঘুরবে। এই ওয়ে সঙ্গে ওসি এই যে অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল ইজ ফাই, তার মানে বুঝে গেলাম এখান থেকে যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স কত, ফাই। এবার কারেন্টটা কি করছে, এটা হলো ভোল্টেজ, এটা হলো কারেন্ট, তাহলে কারেন্টটা কি করছে, লিড করছে। যদি এটা ভোল্টেজ আর নিচেরটা কারেন্ট হতো তাহলে বলতাম যে কারেন্টটা ল্যাগ করছে, এটা ভোল্টেজ এটা কারেন্ট, তাহলে কারেন্টটা এখানে লিড করছে, তাহলে এই কমপ্লিট অ্যাঙ্গেলটা হয়ে যাবে ওমেগা টি প্লাস ফাই। ওকে, তাহলে কারেন্টের পিক ভ্যালু হলো এটা, আর কারেন্টের ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু কোনটা হবে, আমি যদি ওসি ভেক্টরের ওয়াই অ্যাক্সিসের উপর প্রজেকশন নিই, এটা হয়ে গেল আমার কারেন্টের ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ফেজর ডায়াগ্রামের সাহায্যে এসি কারেন্ট বা ভোল্টেজকে রিপ্রেজেন্ট করতে পারি। মজার কথা হলো ফেজর ডায়াগ্রামটা দিয়ে এসির প্রবলেমগুলো অনেক ইজিলি সলভ করা যায়, সেজন্য আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেজর ডায়াগ্রামটা ইউজ করব। আমাদের মোটামুটি ভাবে আজকের এসি কারেন্টের ইন্ট্রোডাকশন, আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু এবং সেই সঙ্গে সঙ্গে ফেজর ডায়াগ্রাম এইটুকু ডিসকাস করলাম। নেক্সট লেকচারে আমি নেক্সট টপিক ডিসকাস করব। মোটামুটি ভাবে ধরে নিচ্ছি যে 2 থেকে 3টে লেকচার লেগে যাবে এসি কারেন্ট শেষ করতে। এই এসি চ্যাপ্টারটা কিন্তু আমাদের ক্লাস 12 ফিজিক্সের জন্য খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে ক্লাস 12 এইচএসেও অনেক কোশ্চেন আছে, প্লাস সে সঙ্গে সঙ্গে নিটেও অনেক কোশ্চেন আছে, ওয়েটেজটা একটু বেশি। তার থেকে বড় কথা হলো যে এর কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, কেননা যদি আমার কারেন্টের কনসেপ্ট ঠিকঠাক না হয় ফিজিক্সে, ক্লাস 12 এর ফিজিক্স মানেই তো ইলেকট্রোস্ট্যাটিক আর কারেন্ট, চার্জ এসব নিয়েই, যদি কারেন্টের কনসেপ্ট ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে অনার্সিয়াল ফিজিক্স নিয়ে পড়তে বা এমএসসি ফিজিক্স নিয়ে পড়তে সমস্যা হবে। কারণ আমরা যখন দেখবো যে হায়ার স্টাডিজে যখন যাব তখন ফিজিক্স মানে বেশিরভাগ ক্ষেত্রে কারেন্ট এইসবের চ্যাপ্টারগুলো বেশি বেশি থাকবে ওখানে। ফলে এইগুলো এখন থেকে উইকনেস যেন না হয়, আমাদের বেসটা যেন ঠিকঠাক থাকে, এটা খেয়াল রাখতে হবে। প্রত্যেকে ভালো থাকবে, সাবধানে থাকবে। থ্যাংক ইউ এভরিবডি।